পরবর্তীতে এই প্রশ্নটা রেজ করা হয়েছে যে যদি কোনো ধর্মের ছায়াতলে মানুষ না থাকে তাহলে তার সংসার জীবন কিভাবে সে করবে। তখন ভাইয়া বললো যে নাস্তিক অনেক দেশ আছে যেখানে কোনো ধর্মগ্রন্থের এগুলা মানে না। হ্যাঁ, তাহলে তারা কিভাবে সংসার মানে এগুলা করে সেটা একটু যদি বলেন। সেখানে তারা মানে একটা মানে ফ্যামিলি কিভাবে বিল্ড করে। সেখানে সেটা তো বললাম, সেটা আমাদের একটা ইনেট, সেটা আমাদের একটা সহজাত প্রবৃত্তি। সেটা কিভাবে করে বলেন। সহজাত প্রবৃত্তি, সেটা আমাদের মানে একটা কি সহজাত। কন্ট্রাক্টের মাধ্যমে যে একজন কন্ট্রাক্টের মাধ্যমে ম্যারেজ করলো তারপরে তাদের বাচ্চা কাচ্চা হলো, দেয়ার ইজ নো কি বলে আপনি কি ম্যারেজ ম্যারেজ ব্যাপারটা আপনি ফাংশন। ম্যারেজ হ্যাঁ জিনিসটা হ্যাঁ, আপনি জানতে চাইছেন, এই সেখানে বিবাহ কোনো জিনিসটা কি জানতে চাইছেন? না না বিবাহ জিনিসটা জানতে চাচ্ছি না, জানতে চাচ্ছি যখন ধর্মের ছায়াতলে সে না থাকবে তখন তার বিয়ে শাদী সংসার ফ্যামিলি এগুলো কিভাবে রান করবে সে। ঠিক আছে, আমরা একটুখানি শুনি যে সংসার ফ্যামিলি কিভাবে রান করবে। ধরুন একজন মানুষ বিয়ে করলো, ঠিক আছে, কোন একটা ধর্ম মতেই বিয়ে করলো। আমি আজ পর্যন্ত ধর্ম দেখি মতে যে না, একজন, সরি সরি, ধর্ম মতে না, ধর্ম ছাড়া। কথাটা একটু শুনে নিন, ধর্ম আমি কথাটা একটু শুনে নিন, কথাটা শুনে নিন, আমি আপনার কথাটা বুঝেছি। আমরা কথাগুলো শুনি, আপনি যে প্রশ্নটা করেছেন সেই কথাটা আমি শুনিয়ে উত্তর দিচ্ছি, ঠিক আছে? একটা, আচ্ছা দাঁড়ান, আমি তারা আসছি, আপনার উত্তরে আসছি, হ্যাঁ। আর এখানে একটা মজার একটা জিনিস দেখে, এই যে তুহিন ভাই যে যেখানে যে কমেন্ট করছেন, দেখুন তুহিন ভাই, এখানে আপনি একটা কমেন্ট করেছেন পাই ইজ ইকুয়াল টু 22/7। পাইয়ের মান 22/7 কখনো না। এটা যদি আপনি যদি এইভাবে প্রমাণ দেন যে পাই ইজ ইকুয়াল টু 22/7, তাহলে এটা আপনি এই পাইয়ের মানটাই জানেন না, পাইয়ের মান কত। 22/7 কখনোই না, এটা ঠিক করে আনুন, তারপরে কমেন্ট করবেন, নইলে আমি নেক্সট টাইম যদি কমেন্ট করেন আমি ডিলিট করে দেবো। পায়ের মান 22/7 নয়, এটা একটা অ্যাপ্রক্সিমেশন। পায়ের মানটা কত সেইটা একটা ইয়ে করে আনুন। পাই একটা ইররেশনাল নাম্বার। ইররেশনাল নাম্বার কাকে বলে? যাকে দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা যায় না। আপনি এখানে লিখেছেন যে এমন ভাবে প্রমাণ করবেন যেমন 7-এর 7 ফ্যাক্টোরিয়াল 5040, পাই ইজ ইকুয়াল টু 22/7। এইটাই ভুল, 22/7 মোটেই না। আপনি এটা চেঞ্জ করে আনুন, নইলে আমি আপনার নেক্সট টাইম কমেন্ট ডিলিট করে দেবো। হ্যাঁ, বলুন এবার শুনি। ওয়ান। না আসলে ব্যাপারগুলো হচ্ছে যে অনেক সেন্সিটিভ কথাবার্তা তো এখন। আহ, আমি আসলে যেভাবে চিন্তা করতেছি আপনারা আমার চিন্তাটা খুবই সিম্পলি আমি করতেছি, আপনার জাস্ট শুনুন আমাকে আমি একটু আপনাকে কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি, হ্যাঁ। আপনি যে ভাবছেন যে এই সমাজটি কিভাবে চলবে, সমাজটি কি জি একটা জি ধরুন বিয়ে জি জি, শাদী এই জিনিসগুলো একটু কিভাবে যদি খুব হবে, সংক্ষেপে যদি বলতেন। খুব সংক্ষেপে বলছি, হ্যাঁ। বিয়ে শাদী এই জিনিসগুলো কিভাবে হবে, আমি আজ পর্যন্ত কোনো মানুষকে দেখিনি যে হিন্দু ধর্মের মতে বা ইসলাম ধর্মের মতে যে বিয়ে করেছে তার একটা বিশাল ল্যাজ গজিয়েছে, দুজনে দুটো ল্যাজ গজিয়েছে। আরেকজন যে কোর্ট ম্যারেজ করেছে, রেজিস্ট্রি ম্যারেজ করেছে, তারই ল্যাজটা গজায়নি, এরকম দেখিনি, ঠিক আছে? তো এরা যে কোর্ট ম্যারেজ সেটা করেছে, ভাই আমি রেজিস্ট্রি, সেটা আমি কথাটা জানতে শুনে নিন, চাই না। কথাটা শুনে নিন, কথাটা শুনে নিন, লেট মি ফিনিশ, প্লিজ, প্লিজ, কথাটা শুনে নিন। আপনাকে আমি কথা বলে যথেষ্ট সুযোগ দিয়েছি, আমার কথাটা শুনে নিন। আপনি ভাবছেন যে একজন লিভ ইন করছে, সে তার যে একটা লাইফটা গড়াচ্ছে না, এরকম কিছু না, ঠিক আছে? এই এই যে এই ম্যারেজ বা এই জিনিসটা কি, এটা একটা, আপনি ভাবছেন যে এটা একটা কিভাবে কি করবে এই জিনিসটাতে, এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এটা একটা মিউচুয়াল কিরকম আন্ডারস্ট্যান্ডিং, যে দুজনের মধ্যে একটা একটা অলিখিত কতগুলো বিষয় আছে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে তারা কিভাবে তারা লাইফটা চালাবে। এইবারে আপনি বলতেই পারেন যে একজন, তাহলে এই ম্যারেজটা করার দরকার কি? ধরুন হুম। আমি আমার স্ত্রীর সাথে এই ম্যারেজটা করার দরকার কি? সত্যিই কোনো দরকার নেই, কিন্তু আমরা হয়তো একটা রেজিস্ট্রি করেছি। এই রেজিস্ট্রি করেছি কেন? কারণ আমার একটা লাইফ ইন্স্যুরেন্স আছে, আমার একটা টার্ম ইন্স্যুরেন্স আছে, আমার হয়তো কিছু সম্পত্তি আছে। এই সম্পত্তিগুলো পাবে কে? এই সম্পত্তিগুলো, এই টার্ম ইন্স্যুরেন্সে আমি মরে গেলে কে, সেই ইন্স্যুরেন্সের ইয়েটা কে পাবে? লাইফ ইন্স্যুরেন্সের যদি হয় সেখানে আমার সাথে আর কে থাকবে, সেখানে কাকে ইনক্লুড করব? এই সমস্ত কতগুলো লিগ্যাল ইয়েতে যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা একটা লিগ্যাল একটা ডকুমেন্টেশন করি, যাতে এটা লিগ্যালাইজ করার জন্য, যাতে কোনো রকম সমস্যা না হয়, যাতে একটা প্রমাণ থাকে সেই জন্য। যদি এটা না করা হয় তাহলে কি, যদি আমরা সোশ্যাল ম্যারেজ করা বা ধরুন সোশ্যাল ম্যারেজ না করা, একটা ধর্মের মতে সোশ্যাল ম্যারেজ না করা, এইগুলোর মধ্যে কি কোনো রকম তফাৎ হতো না? আমাদের ভালোবাসা, আমাদের যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেইখানেই আমরা দাঁড়িয়ে থাকতাম। আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে আমাদের সন্তান নিয়ে বা আমাদের সন্তানকে নিয়ে, তাদের যে ভবিষ্যৎ চিন্তা আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের মধ্যে এই জিনিসগুলো, সেগুলো একটা একটা আন্ডারস্ট্যান্ডিং। এটা এটা আপনি তো ধর্মমতে বিয়ে করলেও সেই আন্ডারস্ট্যান্ডিং। শুধু আচ্ছা ডিফারেন্সটা কি? আপনি এবার আরেকটা কথা বলি, হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাকে, ঠিক আছে? এই যে ম্যারেজ সেরিমনি, এই জিনিসগুলো আগেকার দিনে, এই জিনিসগুলো এলো কোথা থেকে? আগেকার দিনে তো এরকম একটা ইয়ে ছিল না, একটা কোর্ট ছিল না, বা এরকম একটা রেকর্ড কিপিং এরকম একটা উপায় ছিল না। তাই জন্য তারা কি করতো, তারা কোনো একজন মানুষ বিবাহ করলে সবাইকে ডেকে বলতে, এই দেখো দেখো আমরা বিয়ে করেছি, যাতে হচ্ছে সেখানে একটা সাক্ষী থাকে, সবাই জানে যে হ্যাঁ এ হচ্ছে এর সাথে বিয়ে করেছে, ঠিক আছে? সেটা একটা সাক্ষী রাখার জন্য। ধরুন কেউ মারা গেছে, সবাইকে ডাকতো কেন? যে সবাইকে ডেকে সবাইকে খাওয়াতো বা সবাইকে ইয়ে করতো কেন? একটা প্রমাণ রাখা যে হ্যাঁ এখানে
একজন আছে এরকম একটা প্রমাণ রাখার জন্য, ঠিক আছে? তো এইটা ছিল তার সেই সময়ের একটা এই যে নর্মস দেখছেন, এই যে রিচুয়ালস দেখছেন, তার একটা কারণ, বুঝেছেন? আমি যেটা বুঝলাম যে ধর্ম ছাড়া বিয়ে মানে হচ্ছে এক কন্ট্রাক্ট ম্যারেজ, মানে দুজনে এগ্রিমেন্ট করবে এবং সেটাই হলো ম্যারেজ আকারে রূপান্তরিত হবে। আপনি কোনো একদিন রেজিস্ট্রি সেটা রেজিস্ট্রি রেজিস্টার আপনি ম্যারেজ, কখনো রেজিস্ট্রি ম্যারেজ। রেজিস্ট্রি করেছেন হ্যাঁ। করেছেন রেজিস্ট্রি করেছেন নো আপনি নো কোনোদিন? নো নো আচ্ছা, নো নো। আপনি একটা কোনো এমন একজন কাউকে খুঁজবেন যে রেজিস্ট্রি করেছে, ঠিক আছে? তার যে রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেটটাতে ওইখানে কি লেখা আছে একটুখানি পড়বেন। ওইটা সেখানে ধর্মের কোনো কন্ট্রাক্ট, বিষয় নেই, সেখানে কোনো ধর্মের বিষয় নেই, ওইটা তাই তো? কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট বলতে আপনি কি বোঝাচ্ছেন? কন্ট্রাক্ট মানে কি বোঝানো হয়? ধরুন হচ্ছে একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি কি বললাম যে এই ওমান ভাই, আমার মধ্যে একটা কন্ট্রাক্ট করলেন যে আমি আপনার লাইভে আসবো, আমাকে 2 মিনিট কথা বলতে দিতে হবে। 2 মিনিট, তারপরে আপনি 2 মিনিট কথা বলবেন, আমি 2 মিনিট বলবো, আপনি 2 মিনিট বলবেন। এইটাই হচ্ছে কন্ট্রাক্ট, তাই না? একটা মিউচুয়াল হুম একটা আন্ডারস্ট্যান্ডিং, তাই না? একটা হুম। একটা লিখে রাখা এরকম। তা আপনার কি মনে হয় যে আপনি যখন একজন গার্লফ্রেন্ড, আপনার সাথে যখন আপনার গার্লফ্রেন্ড আছে, না আপনি বিয়ে করেছেন? ম্যারিড। ম্যারিড। আপনার গার্লফ্রেন্ড ছিল? আচ্ছা। ধরুন আপনার গার্লফ্রেন্ড ছিল। ধরুন আপনি শাহরুখ খান, আপনার গার্লফ্রেন্ড ছিল। ঠিক আছে? ধরে নিলাম। ঠিক আছে? এবার গার্লফ্রেন্ডের সাথে আপনি কি একটা কন্ট্রাক্ট করেন? যে না তুমি আমাকে ২ টো হামি দিলে আমি তোমাকে ৪ টে হামি দেব। বা আমি তোমাকে যদি একটা না না আইফোন না, এনে দিই তা তুমি তো আমাকে ১০ টা অবশ্যই। হামি দেবে। না না সেটা না, তা এখানে তো অবশ্যই। এইটা কি জিনিস? তাহলে এটা কি না জিনিস? তা আমি তো অবশ্যই না, বুঝলাম। তাহলে এই সেটাই জিনিসটা কি? সেটাই এই আমি জিনিসটা বলতে কি? চাচ্ছি। এটা আপনিও উত্তর দিতে পারবেন। সেটা আপনি বলতে চাইতে পারেন, আমি একটা প্রশ্ন করলাম, এই জিনিসটা আপনি উত্তর দিতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার রেজিস্ট্রি গার্লফ্রেন্ডের সাথে, ম্যারেজ, রেজিস্ট্রি ম্যারেজ না, সেটা। গার্লফ্রেন্ডের সাথে রিলেশনটা কি? গার্লফ্রেন্ডের সাথে কি আপনি একটা কন্ট্রাক্ট করেন যে আমি যে আপনাকে আপনি আমাকে ৪ টে হামি না দিলে আমি তোমাকে ২ টো হামি দেব না? এরকম কন্ট্রাক্ট করেন? না এটা একটা আপনিও হামি কি দেন, বলে, সেও হামি দেয় তো? হুম, এইটা কি মানে সেটা এই হচ্ছে, জিনিসটা কি? এটা লাভ এফেকশন বলতে পারেন। এক্সাক্টলি, এই লাভ অ্যাফেকশনটা এইখানে যে দেখছেন এইটা, এই লাভ অ্যাফেকশন জিনিসটা আপনি ধর্মীয় মতে করলেও আপনার স্ত্রীর সাথে এই লাভ অ্যাফেকশনটা আছে। আমি ধর্মীয় মতে করিনি, আমার বউয়ের সাথে সেই লাভ অ্যাফেকশনটা আছে। অবশ্যই আছে, এইবারে অবশ্যই আছে। আপনি কি করেছেন? আপনি একটা 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 যেহেতু আপনি ধর্মে বিশ্বাস করেন, আপনি একটা রিচুয়ালস এর মধ্যে দিয়ে গেছেন। আমি সেই রিচুয়ালস এ যাইনি। এবারে আমি কি করেছি? আমি যেহেতু রিচুয়ালস এর মধ্যে যাই বা না যাই, আপনি দেখবেন মানুষ সবাই করে এখন রেজিস্ট্রি করে রাখে একটা। কেন করে? কারণ সেটা একটা লিগ্যালাইজ করার জন্য এই ডকুমেন্টেশনটা। তাই না? জি। গুড। না তাহলে আমরা এখন, একটা জিনিস, এটা আমরা বুঝলাম যে একটা লিগ্যালাইজ করার জন্য এই জিনিসটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে? তার মানে ম্যারেজ করার জন্য এই জন্য কোন রকম একটা ধর্মের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। এটা একটা না লাভ না, অ্যাফেকশন, এটা একটা লাভ ভালোবাসা, একটা এফেকশন। ভালোবাসা। আপনার এমনও হতে পারে যে আপনার বউ আপনাকে দেখতে পারে না। আপনি হয়তো সারাক্ষণ হয়তো পার্কে বসে থাকেন। হতেই পারে। সে আপনি ধর্মের মতে বিয়ে করলেও হতে পারে। হতে পারে না? আচ্ছা হাউ আমরা তো ডাজ ইট মেক এ ডিফারেন্স? না সেটা ঠিক আছে, আপনার কথা আপনি যেভাবে বুঝলেন সেটা ঠিক আছে। এখন আপনার লাভ এফেকশনের মাধ্যমে মনে করেন রেজিস্ট্রি ম্যারেজ হলো, ঠিক আছে? হ্যাঁ, রেজিস্ট্রি হ্যাঁ, ম্যারেজ হইলো কোনো উইদাউট এনি রিলিজিয়ন। তারপরে হ্যাঁ, কি হলো, রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার মনে করেন আফটার 2 ইয়ার্স তারা হ্যাঁ। কন্টিনিউ করতে চাচ্ছে না, এটা তাদের ডিভোর্স হয়ে গেল, সেপারেশন ঠিক হলো। আছে? হ্যাঁ। সেপারেশন হয়ে গেল। এখন এই সেপারেশন হওয়ার সাথে সাথে যেই মেয়েটার কি হলো আর ছেলেটারই বা কি হলো, তারা কিন্তু মানে মানে কিছুই পেলো না। ছেলে কিছু পেলো না, মেয়েও কিছু পেলো না, দুজন আবার আলাদা হয়ে গেলো, যে যার যার মতো লাইফ লিড করতেছে। এরকমই তো হবে, তাই না? আপনি আপনার বউয়ের সাথে যেহেতু যদি ডিভোর্স করেন কি হবে? আপনার বউ কি পাবে? হ্যাঁ, তার সাথে আমার কন্ট্রাক্ট আছে, কি কি? ম্যারেজের মধ্যে কন্ডিশন আছে যে আমি যদি তাকে ছেড়ে দিই তাকে আমার ফাইন্যান্সিয়ালি কত টাকা একটা দেবে? সাপোর্ট দিতে হবে। হ্যাঁ, কত টাকা দেবে? ফাইন্যান্সিয়ালি তাকে আমার সাপোর্ট দিতে হবে। কত দশ টাকা? লাখ হোক 20 লাখ হোক, তাকে আমার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট আপনার দিতে হবে। কন্ট্রাক্টে কত আছে? আপনার কন্ট্রাক্টে হ্যাঁ, কত টেন লেখা টেন আছে? লাখ 10 লাখ। ১,০০,০০০ আছে। ১,০০,০০০ এ সারা জীবনটা হ্যাঁ, চলে যাবে তার? না, সারা জীবন না চলেও কিন্তু সে সার্ভাইভ করার জন্য তো একটা ব্যাকআপ, ব্যাকআপ তো ঠিক তার বলেছেন। থাকবে। এইবারে ঠিক বলেছেন। একদম ঠিক আছে। একটা সারভাইভ করার জন্য ১০,০০,০০০ এর হয়তো তার হচ্ছে ১০ মাস চলল। ঠিক আছে? এখনকার যে দশ, কন্ডিশন ১০ মাস চলল কিন্তু কয় মাস ধরুন চলো ২০ সেটা মাস জানি না, চলল। বাট একটা ব্যাকআপ ধরে থাকলো, নিন। একটা ব্যাকআপ পেলো ঠিক সে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। একটা ব্যাকআপ পেল, ২০ মাস চলল। ঠিক ব্যাকআপ আছে? পেলো, সে সারা জীবন তো সাথে চলবে। সাথে সারা জীবন সাথে তো সাথে চলবে। কি ঘটলো, না না আমি একটু বলি, সাথে সাথে কি ঘটলো, এই যে সেপারেশন হওয়ার পসিবিলিটি অনেক কমে গেল। কারণ সেপারেশন হওয়ার সময় তখন মাথায় চিন্তা থাকে যে আমরা যদি সেপারেট হয়ে যাই, আমারও তার একটা বাইন্ডিংস আছে, তাকে আমার 10 লাখ টাকা দিতে হবে, আমার কাছে এখন 10 লাখ আপনি টাকা নাই। আপনি সেক্ষেত্রে দেখা একটা গেছে যে আমি তাকে, শুনুন, আপনি একটা রিলেশনের মধ্যে আছেন, সেখানে একটা বাইন্ডিং এর মধ্যে আছেন। আপনি হুম, ভয়ে আছেন। এই টাকা হুম, দিতে হবে? না ভাই আমি ওকে দিয়ে দেব না, ইয়ে দেব না। আপনার রিলেশনের মধ্যে কোনো লাভ অ্যাফেকশন কিচ্ছু নেই। আমি বলব দয়া করে না এই বাবা, রিলেশনে রাখবেন না। লাভ এফেকশন তো আমি আপনার ডেফিনেটলি আছে। লাভ আপনিই এফেকশন তো বললেন, ডেফিনেটলি আপনি আছে। বললেন
আপনি কিন্তু তাহলে আফটার সেপারেশনের টু কথা বলছেন ইয়ার্স, কেন? আমি আপনি বলেছি সেপারেশনের আফটার কথা 2 ইয়ার্স, আফটার টু আফটার 2 ইয়ার্স ইয়ার্স যদি কোন রকম লাভ অ্যাফেকশন না থাকে, যদি আপনার মনে হয় যে না আমার কি সেপারেশন আই নিড এ সেপারেশন, আমাদের হুম আলাদা হয়ে যাওয়া দরকার, কিন্তু আপনি ভয়ে হুম আছেন শুধুমাত্র 10 লাখ টাকা দিতে হবে, এই ভয়ে আপনার বউয়ের সাথে আছেন, আমি আপনার পায়ে ধরে নেবো যে আমি 10 লাখ টাকা ভাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি, তা ছেড়ে দিন, এই রিলেশনটা রাখবেন না। এই না না, রিলেশন রেখে এটা তো আপনারও শুনেন, কষ্ট, আপনার বউয়েরও এটা কষ্ট। এটা শুধু ভয়ের বিষয় না। আপনি বিষয়টা বললেন হচ্ছে এটা একটা ভয়ের বিষয়। ভয়ের, শুনেন, এটা ভয়ের বিষয় আপনি আপনি বলছেন, তাহলে আমি বলি নাই। না, আমি আপনি বললেন বলতেছি এখানে একটা যে ভয় থাকবে, আমার না না না, আমি এই পয়েন্ট আমি ভয়টা তুলিনি। হচ্ছে আমি এই ফাইন্যান্সিয়াল, পয়েন্ট তুলিনি। আমি ভয় এক্স্যাক্টলি, বলেছি যে আমার আমি ফাইন্যান্সিয়াল কি ভয় ভয়, আছে। আমি এটা কি এবং ভয় সেই বলছিলাম? কারণে আপনি তো আমি এটা কি বলতেছেন ভয় লাভ বলছি? এফেকশন নাই, লাভ নাই, এই কারণে আমি ভয়ে তার সাথে ইয়ে করতেছি। আরে এখন লাভ লাভ বলতে এফেকশন লয়াকার ভ না বলছি না। থাকলেও শুনুন, লাভ বলতে আমি লয়াকার ভ লাভ বলছি না, লাভ ক্ষতি বলছি না, আমি লাভ এন্ড অ্যাফেকশন বলছি। ঠিক আছে? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি বললেন যে একটা ভয় থাকবে, একটা ক্ষতির ভয় থাকবে, একটা ইয়ের ফিনান্সিয়াল ইয়ের ভয় থাকবে। আমি বলছি ভাই ফিনান্সিয়াল এর যদি ভয় থেকে, ফিনান্সিয়াল কন্ডিশনের ফিনান্সিয়ালি একটা সাপোর্ট করতে হবে এই ভয় থেকে তাকে ছেড়ে দেবেন। তার থেকে ভাই ছেড়ে দেওয়াই ভালো। ওরকম ভাবে কেন হচ্ছে ভাই? ওই রকম এই এই ওরকমই ভয়ের কারণে যদি ওরকমই সংসারটা শুনুন, সাস্টেন করে সেটা আরো ভালো না? ওইরকম সাস্টেইন করার কোনো দরকার নেই। ওইরকম সাস্টেইন যেখানে হচ্ছে একটা লাভ অ্যাফেকশন নেই, যেখানে শুধুমাত্র একটা ফিনান্সিয়াল ভয় আছে, সেই আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি সেই রিলেশনে কখনো থাকবেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনার স্ত্রীকেও আপনি রিকোয়েস্ট করবো আপনি সেই রিলেশনে কখনোই থাকবেন না। যেখানে একটা লাভ অ্যাফেকশন নেই, যেখানে একটা ভালোবাসা নেই, সেই রিলেশনে আপনি থাকবেন কেন? আচ্ছা, আপনার সারাক্ষণ থাকলাম মনে না, হচ্ছে ওকে ফাইন, এই আমি মেনে শুনুন, নিলাম, শুনুন, থাকলাম না। কথা শেষ করতে দিন। কথা শেষ করতে দিন। সেখানে থাকবেন না। ঠিক আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি এটা ভাবছেন যে এখানে কি হবে? একটা নাস্তিকদের যদি একটা বিয়ে হয়, ধর্মমত তো এরা মানলো না, কি হবে? আপনি দেখবেন প্রত্যেকটা দেশ কি করে, তারা এইখানে এই জিনিসগুলোকে এরা ধর্মের বাইরে গিয়েও, এইগুলো তো অধিকাংশ দেশই তো এখন ধর্মের ইয়ে হয় না? সেখানে হুম কি রেগুলেশন থাকবে, তাদেরকে কি রিমিউনারেশন দেবে, কি একটা ইয়ে দেবে, কি ওদেরকে কম্পেনসেশন দেবে, সেগুলো সমস্ত এগুলো একটা ইয়ের মাধ্যমে নির্ধারিত হয়। দেখবেন আপনি যদি একটা ইয়ে নিতে যান, একটা ডিভোর্স নিতে যান, সেখানে একটা কথা আছে মিউচুয়াল ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্স মানে কি? মানে ধরুন ধরুন আমি আর আমার বউ ডিভোর্স নিতে চাইলাম, ঠিক আছে? আমরা দুজনে বসে ঠিক করতে পারি যে তার কি চাই, আমার কি চাই। এটা আমরা নিজেরা বসে ঠিক করতে পারি। সে যদি এগ্রি করে তখন এই যে ডিভোর্সের জন্য সে যদি এগ্রি করে, তখন আমি বলতে পারি হ্যাঁ ঠিক আছে, আমরা এগ্রিড, আমরা গিয়ে ফাইল করলাম যে আমরা একটা মিউচুয়াল ডিভোর্স আমি ফাইল করলাম। এইবার আরেকটা জিনিস কি হতে পারে, যেটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। এই ধরুন আমরা দুজনে এরকম ইচ্ছা হলো যে আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই, কিন্তু আমার বউ আমাকে ডিভোর্স দিতে চায় না, ঠিক আছে? আমার বউ থাকতে চায় আমার সাথে, এরকম একটা ব্যাপার, এটা হচ্ছে কন্টেস্টেড ডিভোর্স। তখন কি হতে পারে, তখন এইখানে যে ঝামেলাটা সেইটা কোর্টে যায়, কোর্টে গিয়ে সেটা কোর্ট থেকে বিচার করে দেখে যে এটা সত্যি কিছু হচ্ছে কিনা, একজন তৃতীয় পক্ষ সেখানে মধ্যস্থতা করে। সেখানে যদি মনে হয় যে না এটা আমার যে আমি যে কারণে ডিভোর্স চাইছি সেই গ্রাউন্ড গুলো ভ্যালিড, বা ধরুন আমার বউ ডিভোর্স চাইছে আমার থেকে, হ্যাঁ আমার বউ এরকম কিছু একটা, তাই আমার বউয়ের গ্রাউন্ড গুলো ভ্যালিড, তখন একটা কম্পেনসেশনের তারা ব্যবস্থা করবে। কি করবে না করবে, এই কম্পেনসেশনের মধ্যে অনেক রুলস আছে। সারা জীবনই তাকে খোরপোশ দেবো কিনা, বাচ্চারা যতদিন বড় হবে কিনা, বাচ্চারা কোথায় থাকবে, বাচ্চারা কতদিন থাকবে, আমার সাথে থাকবে, আমার সাথে থাকবে না, এই সমস্ত জিনিসগুলো সেখান থেকে বিচার হয়। আপনি ভাবছেন যে শুধুমাত্র আপনার ধর্মেই লেখা আছে, না ভাই, শুধুমাত্র ধর্মেই যে ওরকম যে ওয়ান টাইম ইয়ে লেখা আছে। আর তারপর আরো একটা জিনিস ভাবুন, যে ধর্মের আপনি কথা বলছেন, যে ধর্মে আপনার এরকম কোনো ইয়ে আছে যে বাচ্চা কার কাছে থাকবে তার কোনো জিনিস লেখা আছে? আমি জানি না লেখা আছে কিনা, সেটা আপনি না বলবেন না আমাকে। আরেকটা প্রশ্ন আছে আমার কাছে যে এরকম কোনো মিউচুয়াল ডিভোর্স, কন্টেন্টেড ডিভোর্স, বা ধরুন হচ্ছে সারা জীবন খরপোশ দেওয়া, বা এই ধরনের কোনো কথা আছে? এই ধরনের কেউ একটা বিচার করে দেখে? মানে এটা কি সিচুয়েশন ওয়াইজ হয়, নাকি এটা অলরেডি লেখা আছে, সেই লেখাটার উপরই আপনি বেস করে কাজ করেন? না, এগুলো লেখা থাকে না। এটা সিচুয়েশন ওয়াইজ, মানে একজন তৃতীয় পক্ষ এই হুম, জিনিসটা পুরো বিচার করে দেখে। বিচার করলে, হ্যাঁ। তৃতীয় পক্ষ বিচার করে দেখে, এটা আপনি ঠিক বলছেন? মানে এগুলো কিছুই লেখা তো থাকেই না, এগুলো ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। ডিপেন্ড অন একজন তৃতীয় পক্ষে এরকম কন্টেস্টেড হয়, মানে এরকম পুরো ব্যাপারটা এরকম বিচার হয়? একটা ধরুন হচ্ছে আপনি আপনার বউকে ডিভোর্স করতে চাইলেন, আপনি তালাক 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 বলেই পার পাবেন না বলতে চাইছেন? হ্যাঁ, তালাক তালাক এটা তালাক বললেই হবে না। ঠিক বলছেন? হ্যাঁ, অফকোর্স। আবুল আপনি, ফাজল ভাই, প্লিজ গো হেড। না না না, ভাই, এখানে এটা এটা এক্স্যাক্টলি ওইভাবে ঠিক হয় না, কারণ বাংলাদেশের মুসলিম ল আর আপনার শরীয়তি ল যেটা, দুটো কিন্তু আলাদা আসলে। তো শরীয়তি লতে আপনি মুখে তালাক বললেই তালাক হয়ে যায়, কিন্তু বাংলাদেশি মুসলিম লতে আসলে সেইভাবে হয় নাই। ঠিক যেমন ভাবে আপনার আপনি যদি একাধিক বিয়ে করতে চান কোনো মুসলিম পুরুষ বাংলাদেশে, তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, কিন্তু ইসলামী শরীয়ত অনুযায়ী কিন্তু কোনো স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ আপনি যখন চতুর্থ বিয়েও করতে যাবেন, তখনও কিন্তু আপনার প্রথম দ্বিতীয় তৃতীয় স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নেই। তো মুসলিম ল আর ইসলামী শরীয়তের অরিজিনাল লটা মানে বলে না ফেলার জন্য আমি ওয়ান ভাইকে একটু অনুরোধ করবো। ভাই বলেন। ঠিক, আপনি ঠিকই বলেছেন, ওইরকম অনুমতির প্রয়োজন নেই।
ব্যাস, তার মানে দেখুন আপনার যে আপনার একটা যে ধর্মের কথা আপনি এতক্ষণ ধরে ঢাক পেটাচ্ছিলেন, যে ধর্মের জন্য যে ঢাক পেটাচ্ছিলেন, সেই ধর্মেই দেখুন সেই জিনিসটা ডায়নামিক নয়, তার থেকে তো ধর্মটা না মানাই ভালো, তাই না? আমি অমিত ভাই, আমি এই প্রসঙ্গে আরেকটা কোন- বিষয় অ্যাড করতে চাচ্ছিলাম, ওই বিয়ের বিষয়টা, মানে ভাই ওয়ান ভাই যেটা বলতেছিলেন যে মানে রিলিজিয়াস মানে সেরিমোনিয়াল বিয়ে আর নর্মাল রেজিস্ট্রি বিয়ের যে এ মূল আবুল ফাজল পার্থক্যটা ভাই, এটা। আবুল ফাজল ভাই, হ্যাঁ, আবুল ফাজল ভাই, এক আগে মিনিট টাইম দিন, এক সেকেন্ড টাইম দিন, এক সেকেন্ড শিওর টাইম দিন, শিওর হ্যাঁ, শিওর শিওর। এক সেকেন্ড, জাস্ট একটা মজার জিনিস জন্য। মনিরুল ভাই, অসংখ্য ধন্যবাদ চেঞ্জ করার জন্য পায়ের ভ্যালুটা, অসাধারণ। মনিরুল ভাই, থ্যাংক ইউ। মনিরুল ভাই এখানে সেভেন মনিরুল ভাই থ্যাংক আবার ইউ। অ্যাড হবেন, হ্যাঁ আবার দেখি অ্যাড মনিরুল হবেন ভাই, আপনার। কোন একদিন অ্যাড হলে হবেন। তো এখানে সাইন 2θ প্লাস কস 2θ ইজ ইকুয়াল টু 1, এটা যেটা লিখেছে, অথবা a প্লাস বি হোল কিউব, এইটা ঠিক আছে। হ্যাঁ, এইটা এইটা এখন ঠিক আছে, পায়ের মানটা না লিখে সেটার সম্মানটা বাঁচিয়েছে নিজের, থ্যাংক ইউ। ঠিক আছে, মনিরুল ভাই যদি আবার অ্যাড হন কখনো, আমি চেষ্টা করবো আসার জন্য। ঠিক আছে, ওকে, হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা অসুবিধা নেই, ঠিক আছে। যাই হোক, হ্যাঁ, আবুল ফাজল ভাই প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, থ্যাংক ইউ অমিত ভাই। ওয়ান ভাই ওই যেটা বলতেছিলেন না যে রিলিজিয়াস ম্যারেজ আর হচ্ছে নর্মাল রেজিস্ট্রি ম্যারেজ বা সেকুলার ম্যারেজ, এটার মধ্যে আসলে পার্থক্যটা কিন্তু ওই যে সেই স্রষ্টার ভয়টাই। স্রষ্টা স্যাংশন করবে, সেই জন্যই রিলিজিয়াস সোসাইটি গুলা, শুধুমাত্র মুসলিম সোসাইটি না, প্রত্যেকটা রিলিজিয়াস সোসাইটি ওই স্রষ্টার নামটা উচ্চারণ করে, মানে ওই সুনির্দিষ্ট ধর্মের মন্ত্র উচ্চারণ করে কিছু রিচুয়াল পালন করে ওইটা করে। আর সেকুলার সোসাইটিতে যেহেতু মানে ধরেন ওই যে নাস্তিক দেশ আপনি যেগুলি বলতেছিলেন যে নিউজিল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, এরা কিভাবে তাহলে বিয়ে করে? এরা ওই একই কাজটাই করে ভাই, বাচ্চা উৎপাদনের জন্য বলেন, শারীরিক সম্পর্কের জন্য বলেন, যেটাই বলেন, ওই একই কাজটাই করে ভাই, ওই যে নামটা নেয় না। কাজ কিন্তু একই। ওই রিলিজিয়াস রিচুয়ালটা আপনি যদি মানে সরায় দেন সাইডে, সেম জিনিসটা সেমই থাকে ভাই। ওই জিনিসটা বলতেছে যে ওই ধর্মের যে মূল ধারণাটা, যে পেয়ার্স আর মেড ইন হেভেন, বা জোড়ি রাবনে বানাদে জোড়ি, যেটাই যেভাবে অনুবাদ করেন, ওই কনসেপ্টটাই কিন্তু রুল করে রিলিজিয়াস রিচুয়ালটা, যে যার সঙ্গে বিয়ে হচ্ছে মানে তাকে ঈশ্বর তোমার জন্য কখনো না কখনো তোমার তাকদিরে লিখে দিয়ে রাখছে, সেই জন্য বিয়ে হচ্ছে। আপনারা যে আতঙ্কিত হচ্ছেন যারা বিশ্বাসী মানুষেরা, যে হ্যাঁ হ্যাঁ ধর্ম যদি মানে ইয়ে না থাকে, তাহলে আমার পেয়ারকে আমি খুঁজে পাবো কিভাবে? না ভাই, ওটা তো আসলে ওইভাবে হয় না। সেই জন্য এটাই আর কি বলার ছিল। থ্যাংক ইউ অমিত ভাই। অবশ্যই, আজকে তাহলে ওয়ান ভাইয়ের কাছে বিদায় নি। হ্যাঁ, মান ভাই আজকে অনেকক্ষণ কথা হয়েছে, আমরা একটুখানি পরবর্তী গেস্টের কাছে আচ্ছা, যাই। ওয়ান ভাই, যাওয়ার আগে লাস্ট একটা কথা জাস্ট বলতাম যে ওয়ান ভাই যদি হ্যাঁ sure, sure. ডিটেলসে দেখতে চান যে কিভাবে আপনার ধর্ম ছাড়া আপনার রিলেশনশিপস অথবা বাচ্চা কিভাবে আপনার বড় করতে হয়, তাহলে আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আপনার দুইটা টক শো। একটা হচ্ছে সেকুলার সেক্সুয়ালিটি, আর আরেকটা হচ্ছে প্যারেন্টিং বিয়ন্ড বিলিফ। এই দুইটা আপনার এইথিস্ট কমিউনিটি অফ অস্টিনের প্রোডাকশন টক শো। এখানে আপনার ডিটেলসে আপনার আলোচনা করে যে কিভাবে ধর্মহীন ধর্মনিরপেক্ষ ওয়েতে আপনার রিলেশনশিপ অথবা চাইল্ড রিয়ারিং আপনার না, এটা নিয়ে আমি এত কনসিয়াস না, এটা উদ্বিগ্ন না যে এটা নিয়ে আমাকে এত ডিটেল জানতে হবে। আমি যেটা আসলে জানতে চাচ্ছিলাম এতক্ষণ, আহ, বিয়ের বিষয়টা নিয়ে আসলে আমি এমনি কথা প্রসঙ্গে আসছে, বাট এটা নিয়ে আমি এত ইয়ে না আর কি, চিন্তিতও না। ওইটা আমার এত হেডেকও নাই। যে তো আমি প্রশ্নটা যদি আপনাদের আপনার সাথে মাথায় আসে তাহলে আপনি হ্যাঁ, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন আর কি। আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলার পরে আমার এখনো যেই রিয়েলাইজেশনটা আসে নাই, যেটার জন্য আমি আসলে জয়েন হয়েছিলাম, যে আফটার ডেথ কিছুই হয় না, এই জিনিসটা আমি এখনো মানতে পারতেছি না। হ্যাঁ, এটা আমার এখনো বোধগম্য হচ্ছে না। আপনাদের যদিও হ্যাঁ আপনাদের যুক্তি ছিল, অনেক আহ, কিছুই ছিল। ফাইনালি আমার যেটা বলতে চাচ্ছি যে এখনো অনেক ভয় কাজ করে যে মৃত্যুর পরে কিছু নাই, এটা আমার এখনো আমি বিলিভ করতে আচ্ছা, কষ্ট হচ্ছে। আর আপনি হচ্ছে একটা যে কাজ করবেন, হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, পরের দিন মৃত্যুর পরে কি হয় এইটা আপনার কি মনে হয় সেটা আমরা শুনবো, আর কিভাবে হতে পারে সেই জিনিসটা আমি শুনবো। মৃত্যুর পরে আপনি কিভাবে নিজের সত্তাটাকে ধরে রাখবেন সেই গল্পটা আমরা শুনবো। হ্যাঁ, জি ফাইন, জি 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 ঠিক আছে, ঠিক জি আছে, জি। না, ঠিক আমি আছে আপনাদের আজকে, কথাগুলো আমি হ্যাঁ, মেনে নিছি, কিন্তু আমি বললাম যে আমি মেনে নিতে পারতেছি না। বুঝতে মানে পেরেছি, আমি বুঝতে পেরেছি, পার্সোনালি মেনে এটা নিয়েছেন কিন্তু, হ্যাঁ, আমি হ্যাঁ মানে এই নিজের জিনিসগুলো অকাট্য হলেও, ব্যাপারটা ফিলিংসটা আমি বুঝি, ব্যাপারটা হচ্ছে যুক্তি দিয়ে এই জিনিসটা হুম, অকাট্য হলেও এই জিনিসটাকে না ওই মন থেকে এই জিনিসটাকে মেনে নেওয়া যায় না, ওই ছোটবেলা থেকে শিখে হ্যাঁ এসেছেন তো হ্যাঁ এইভাবেই হ্যাঁ। কন্ডিশন তো ব্যাপারটা, কারণ যেন আমি ব্যাপারটা ঠিক এত আত্মীকরণ করা পৃ- যায় না, সেটা আর কি। পৃথিবীতে আমি এত কিছু করতেছি, এত কিছু, কিন্তু আফটার ডেথ আমার আর কিছুই হচ্ছে না, এই জিনিসটা মানে ভাবুন তো, আহ, আইনস্টাইন মারা গেছে, আইনস্টাইনের কি হচ্ছে এখন মারা যাওয়ার পরে, হুম, ভাবুন।
তাই না? আইনস্টাইন এত জানি না। কিছু করে গেছে, আইনস্টাইন কি করছে এখন ভগবান জানে। হ্যাঁ, সবকিছুর এরকম পরেও একটা প্রশ্ন থেকে যায় যে যদি মনে করলাম যে সৃষ্টিকর্তার যদি কিছু বকে, নাই, তারপরও যদি যদি সৃষ্টিকর্তা বকে, যদি মৃত্যুর পরে গিয়ে যদি দেখি যে হ্যাঁ একজন আছে, তখন তো এই তো সমস্যা। ব্যাস, এই যে একটা এমনি ভয়, ঠিক আছে। ওটা এই যে তো আপনি একটা ভাই ভয়, ভয়টা প্যাস্কেলের বাজি, ওটা তো না না প্যাস্কেলের বাজি ভাই, ওটা তো এই যে খুব একটা সহজ। ভয়, এই জিনিসটাই কিন্তু মূল জিনিস। সব মানলাম যে আমি বুঝতে কোনো পেরেছি, ধর্ম হ্যাঁ, নাই, কিচ্ছু আপনার নাই, কথা কিন্তু সঠিক। পরে কি মরার পরে দেখলাম যে না, ঘটনা তো একটা আছে, তখন কি বুঝতে হবে? পেরেছি। ভয়, সেটা এই আপনার একটা এই ভয়। এটা অমূলক একটা ভয় হ্যাঁ, যার পেছনে কোনো রকম ইয়ে নেই, কোনো যুক্তি নেই, কিছু নেই, তাও একটা অমূলক ভয়। আপনার এই হুম, অমূলক ভয়টা আমরা নেক্সট দিন আমরা একদিন কাটানোর চেষ্টা করব। ঠিক আছে? আজকের মতো আপনার কাছে বিদায় নিলাম। আমরা পরবর্তী গেস্টের কাছে একটুখানি কথা বলি। হ্যাঁ? 1 and 1 জি আপনার, জি জি, ওকে, থ্যাংক ইউ, সবাই থ্যাংক ইউ। ভালো থাকবেন। আর আরেকটা জিনিস, আপনি যদি এরকম একটা অ্যাটিটিউড নিয়ে থাকেন যে আমি যাই বলুক আমার তো মনে হচ্ছে না, আমার এটা মনে হচ্ছে না, আমার একটা ভয় আছে, কোনোদিন এই ভয়টা কাটাতে পারবেন না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে। ঠিক আছে? আপনি দেখবেন আমরা যাই বলিনি, ঠিক আছে? আপনি কিন্তু সেই ওই জায়গাতেই বসে থাকবেন মরার পর যদি কিছু হয়। এটা কখনোই কাটানো সম্ভব না। হ্যাঁ? তা সেইজন্য আপনার এই ভয়টা কি, ভয়টা কেন এবং ভয়ের পেছনে কোনো লজিক আছে কিনা সেই জিনিসটা আমরা দেখব। তা সেই লজিকগুলো আপনি নিয়ে আসবেন। তারপরে আপনার নেক্সট দিন কাজ হচ্ছে আপনার মৃত্যুর পরে কি হতে পারে বলে আপনার মনে হয় সেই জিনিসটা আমাদের কাছে বলবেন। কেন হতে পারে এই জিনিসটা বলেন এবং হাউ মানে কিভাবে এই জিনিসটা হতে পারে। মরার পরেও আপনি কিভাবে বেঁচে থাকবেন বা আপনার সত্তাটা কিভাবে থাকবে, কোথায় থাকবে, কিসে ভর করে থাকবে সেই জিনিসটা আমরা আগে শুনবো। ঠিক আছে? তারপরে আমরা যেমন আলোচনায় আমার, এগোবো। আমি যদি এটা যদি আমার আজকের কথা বিলিভে না, না আসে, না আজকের আমি কথা একটা বলছি লাস্ট আমি। একটা মন্তব্য করে যাই আর কি, এটা মন্তব্য লাস্ট। এটা যদি আমার বিলিভে আসে যে মৃত্যুর পর আসলেই কিছু নাই, তাহলে ভাই আমি এই সেরকম তো দুনিয়াতে বিলিভ কেউ একটা সেরকম বিলিভ মন্তব্যটা তো একটু শেষ জাগরই করি, না করবে। না, মন্তব্য, আমার একটা মন্তব্য, এটা মন্তব্যটা একটু বলি। এরকম যদি আমার বিলিভ আসে যে হ্যাঁ আফটার ডেথ দেয়ার ইজ নাথিং, তাহলে কিন্তু ভাই আমি এই পৃথিবীতে কোনো নো সেভিংস, মানে কিছুই করবো না, বাড়ি গাড়ি আমার কিছুই করার দরকার নেই, আমি যা ইনকাম করবো আমি সব আমার পিছনে খরচ করবো, কিছু কারোর জন্য কিছু রেখেও যাবো না। কারণ আমি মারা যাওয়ার পরে যদি আমার বউ ছেলে মেয়ের কি হয় না হয়, এগুলো যদি আমার কোনো হেডেকই না হয়, তাহলে আমার তো তাদের জন্য আর এত মায়া মমতা রেখে আমার কি লাভ? আমি আমার নিজের জন্যই সব করবো। ব্যাপারটা এরকম হচ্ছে। জাস্ট ভাই এটা হচ্ছে আমার একটা মন্তব্য, এটা নিয়ে আর্গুমেন্ট আজকে আর করবো না। ঠিক আছে, অন্য ওকে, কাউকে ঠিক সুযোগ আছে, দেন কথা বলার জন্য। ওকে, ঠিক আছে। থ্যাংক ওকে ইউ, জি, থ্যাংক ভালো ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ? ঠিক আছে। আজকে আমরা মনের কাছে বিদায় নিলাম। আমার পরবর্তী গেস্ট এবং লাস্ট